হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের 2026 শিক্ষাবর্ষের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইটির অধ্যায় 1-এ কি আছে আমরা দেখি। অধ্যায় 1 পড়ব আজকে। তো অধ্যায় 1-এ আছে জীবের আবাসস্থল। চলো আমরা অধ্যায় 1টি দেখে নিই। দেখো, জীবের আবাসস্থলে আছে জীবের আবাসস্থল সম্পর্কে জানবে। হ্যাঁ, আমি পুরো অধ্যায়টির ভিতরে যে অনুশীলনীতির যে কাজ আছে এবং শূন্যস্থান সব মিলকরণ শুদ্ধ অশুদ্ধ আছে এবং দেখো 5 পৃষ্ঠে একটি টেবিল আছে, 6 পৃষ্ঠে একটি টেবিল আছে, ছক আছে। এগুলো সবগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা দেখো 9 পৃষ্ঠায় একটি বক্স আছে, অভিযোজনীয় বৈশিষ্ট্য সবগুলো আমি দেখিয়ে দিব। অনুশীলনীতে আছে তোমার টিক চিহ্ন, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, সবগুলো প্রশ্ন দেখিয়ে দিব। সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে ফিরে যাই। তো প্রথম অধ্যায়ে আছে জীবের আবাসস্থল। দেখো ছবিটি দেখতে পাচ্ছ, এখানে জীবরা কোথায় বাস করছে। জীবের মধ্যে একটা আছে পাখি, পাখি গাছে বাস করছে, ডিম পাচ্ছে। আবার দেখো একটা কাঠবিড়ালি কিছু একটা খাচ্ছে। তো আমরা পড়ায় ফিরে যাই। দেখো, উদ্ভিদ এবং প্রাণীর সহ আরো অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। এখানে প্রশ্ন আসতে পারে, জীবজগৎ কিভাবে গঠিত। জীবজগতের বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে বসবাস করে, কেউ আবার পানিতে বা মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। এই অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। তো প্রথমে আসো জীবের আবাসস্থল। এখানে কোনো জীব স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে, সেটাই জীবের আবাসস্থল। তাহলে জীবের আবাসস্থল কাকে বলে সেটা পড়বে। আর দেখো জীবের আবাসস্থলগুলো কি কি। কাজ, এখানে তোমাদের শ্রেণীতে কিন্তু কাজ আছে। দেখো যে উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করো। এটার জন্য তোমাদেরকে যা যা করতে হবে, কি কি করতে হবে তা করতে হবে। দেখো, 1, বিদ্যালয় এবং নিজ বিদ্যালয়ের আশেপাশে যেসব উদ্ভিদ ও প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মে বা বাস করে তা নিচের ছকে লিখি। এটা শ্রেণীতে শিক্ষক তোমাদের কাজ দিবে, তোমরা নিজের মনে থেকে খুঁজে বের করবে যে তোমাদের আশেপাশে তোমরা কি কি উদ্ভিদ দেখো এবং কি কি প্রাণী দেখো এবং তারা কোথায় বসবাস করে। তো তোমাদের সুবিধার জন্য আমি এই টেবিলটি করে রেখেছি। উদ্ভিদের নাম ও আবাসস্থল। আমরা আমাদের চারপাশে কি কি উদ্ভিদ দেখি। আম গাছে দেখি, আম গাছে কোথায় বাস করে, স্থলজে। তারপর শাপলা দেখি, শাপলা কোথায় বাস করে, জলজে, মানে পুকুর বা বিলে দেখা যায়। ফার্ন, ছায়াযুক্ত স্যাঁতসেঁতে জায়গায় আমরা দেখি। অর্কিড, বড় গাছের গায়ে পরাশ্রয়ী। কচুরিপানা, জলজ, এরা পানিতে ভাসে। আর আমাদের আশেপাশে প্রাণীর নাম কি হতে পারে এবং তাদের আবাসস্থল কোনগুলো। যে প্রাণী আমরা দেখতে পাই, গরু, গরু কোথায়, স্থলে বাস করে। হাঁস, হাঁস কিন্তু জলজও বাস করে আবার স্থলজও বাস করে। ব্যাং, ব্যাঙও উভয়চর, জলও বাস করে স্থলও বাস করে। মাছ, জলজ প্রাণী। 2, কয়েকজন সহপাঠীর সাথে তথ্যের ছক নিয়ে আলোচনা করি এবং জীবের আবাসস্থল সম্পর্কে স্পষ্ট ধারণা করি। হ্যাঁ, এই কাজটি তোমরা আগেই করবে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন আছে সার সংক্ষেপ। হ্যাঁ, এটার সার সংক্ষেপটা কি। বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্থলভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। তো বিভিন্ন আবাসস্থলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর সম্পর্কে আরো কিছু জানি। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ, জলজ ও মেরু অঞ্চলের পরিবেশ। এসব পরিবেশে সাধারণত
বসবাসরত প্রাণীদের মধ্যে ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলে যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তো জীবের আবাসস্থল কী কী হতে পারে, পরিবেশগুলো কীরকম হতে পারে? স্থল, জলজ এবং মেরু অঞ্চল। তো এক এক এলাকায় এক এক জায়গায় বসবাস করার প্রাণীদের মধ্যেও ভিন্নতা আছে। যেমন স্থলজে যারা বাস করে সেসব প্রাণী মাটি ও ভূমির পরিবেশই হলো স্থলজ আবাসস্থল। তাহলে স্থলজ আবাসস্থল কি? মাটি বা ভূমির পরিবেশই হলো আবাসস্থল। যেমন সেখানকার উদ্ভিদগুলো হলো আম, জাম, কাঁঠাল, নারকেল, কলা, নিম, করই, মেহগনি ইত্যাদি। কেমন? তারপর আবার ধরো বিভিন্ন ধরনের ঘাস বা তৃণভোজী উদ্ভিদ যেমন কোথায় জন্মে? ছায়াযুক্ত স্থানে জন্মে। যেমন স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে কিন্তু মস বা ফার্ন জাতীয় উদ্ভিদ জন্মে। আবার কিছু কিছু আছে বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বাঁচে, যেমন হচ্ছে অর্কিড এবং বিভিন্ন ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ। ঠিক প্রাণীদের মধ্যে এমন কিছু আছে যেমন মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শেয়াল, মুরগি ইত্যাদি বিভিন্ন ধরনের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া ইত্যাদি কোথায় বাস করে? স্থলে বাস করে। কেমন? আবার রয়েছে যেমন ধরো বনজ, মরুজ, তৃণভূমি। এদের মধ্যে কেউ আবার বনজে বাস করে, মরুতে বাস করে, আবার তৃণভূমিও তো বাস করে। বনজ আবাসস্থল, বনে কারা বাস করে? হ্যাঁ, বনে কারা বাস করে? যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়। তাহলে বনের সৃষ্টি হয় আমরা জানলাম। তো বন কি কি বন আছে? বন আছে ধরো শালবন আছে, সুন্দরবন আছে। এর মধ্যে কি কি আছে দেখো, এর মধ্যে শাল ও গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন এগুলো গাছ হলো অন্যতম। এর মধ্যে এগুলো হলো বৃক্ষ জাতীয় বড় গাছ। এর মধ্যে আরেকটু ছোট বা গুল্ম জাতীয় গাছ কোনগুলা? তৃণ, মস, ফার্ন উদ্ভিদ। হ্যাঁ, আবার বনজ পরিবেশ অনেক প্রাণীও সেখানে বাস করে। যেমন সুন্দরবনে আছে বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। আবার ব্যাঙ আছে, ব্যাঙ কিন্তু উভয়চর, ব্যাঙ উপরেও জলেও বাস করে, স্থলেও বাস করে। তো কিভাবে জলে বাস করে? ব্যাঙ অবস্থায় এরা কিন্তু পানিতে থাকে, ব্যাঙাচি অবস্থা মানে বাচ্চা অবস্থায় এরা পানিতে থাকে, তারপর মাটি এবং পানি উভয় স্থানে এরা বসবাস করে বড় হয়ে। এভাবে সাপ, ইঁদুর, কাঁকড়া কি করে? মাটির গর্তে বাস করে। তারপরে দেখো আমাদের দেশে হাতি আছে। হাতি আবাসস্থল হলো চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চলে, চট্টগ্রামের বনভূমিতে। তারপর আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনেই কিন্তু বাস করে। তারপর হচ্ছে তৃণভূমি উদ্ভিদ। দেখো জলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় কিছু উদ্ভিদের প্রাধান্য থাকে। যেমন এগুলো এই ধরনের আবাসকে কি বলে? তৃণভূমি। এখানে থাকে ধরো শন, নলখাগড়া, বিরুৎ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ। এখানে বড় কোনো উদ্ভিদ থাকে না। আবার প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি এই টাইপের প্রাণীগুলো থাকে। আবার দেখো মরু অঞ্চলে কারা বসবাস করে? মরু আবাসস্থলটা কি? মরুভূমি হলো স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। কারণ এখানে উচ্চ তাপমাত্রা হয় এবং বৃষ্টিপাত কম হয়। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে ব্যাপক পার্থক্য থাকে এবং আবহাওয়া থাকে শুষ্ক হয়। এটা হলো মরুজ আবাসস্থলের বৈশিষ্ট্য। এখানে তোমার হচ্ছে খেজুর, ফণিমনসা গাছ সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ থাকে। এখানে বড় কোনো গাছ থাকে না, গুল্ম টাইপের উদ্ভিদ থাকে। এখানে বাস করে মরু অঞ্চলে ওট, গিরগিটি, টিকটিকি, সান্ডা এবং বিভিন্ন ধরনের পতঙ্গ বসবাস করে। তারপর আসো মেরু আবাসস্থল। আমরা এতক্ষণ বললাম হচ্ছে মরুজ, হ্যাঁ, এখন পড়বো মেরু অঞ্চল। মেরু অঞ্চল হচ্ছে পৃথিবীর কোনো কোনো অঞ্চল থাকে একদম বরফে ঢাকা, হ্যাঁ, সেগুলোকে বলে মেরু অঞ্চল। এই অঞ্চলগুলোতে উদ্ভিদ থাকে খুবই কম জন্মে। হ্যাঁ, এর মধ্যে আর্কটিক উইলো এবং কটন গাছ ও লাইকেন জাতীয় উদ্ভিদ জন্মে এবং কিছু কিছু প্রাণীও থাকে এখানে বসবাস করে, যেমন হচ্ছে শ্বেত ভাল্লুক, সিল ও পেঙ্গুইন হলো মেরু অঞ্চলের উদ্ভিদ। এখন চিত্রে দেখতে পাচ্ছ মেরু অঞ্চলগুলো কেমন বরফে ঢাকা।
তারপর হচ্ছে জলজ। জলজ হচ্ছে মানে পানিতে কারা কারা থাকে এবং পানির আবাসস্থল কাদের? হ্যাঁ, জলজ আবাসস্থল। যে সারা বছর পানিতে থাকে এরকম আবাসস্থল হলো জলজ স্থল। যেমন সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ আবাসস্থল। এসব আবাসস্থলের পরিবেশও একদমই ভিন্ন অন্যান্য জায়গার চেয়ে। এর মধ্যে একটি হলো মনে করো স্বাদু পানির পরিবেশ, স্বাদু পানির জলজ। যেমন স্বাদু পানি কোনগুলো? যেগুলো আমরা মুখে দিতে পারি বা খেতে পারি। যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। এগুলো হলো স্বাদু পানি। এর মধ্যে কিছু উদ্ভিদ জন্মে। সেই উদ্ভিদগুলো হলো যে শাপলা, পদ্ম, কচুরিপানা, খুদিপনা, টোপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। আবার এই স্বাদু পানিতে কিছু প্রাণীও থাকে, সেগুলো হলো রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি থাকে। এখন আসো সামুদ্রিক আবাসস্থল। সামুদ্রিক আবাসস্থল এর জলজ পরিবেশ হলো সমুদ্রের পানি, নদী, পুকুর, খাল ও বিলের পানি থেকে কিন্তু সমুদ্রের পানিটা একদমই আলাদা, কারণ সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত পানি। হ্যাঁ, এখানে যে উদ্ভিদ ও প্রাণী বাস করে তারা হচ্ছে ওইসব প্রাণীগুলোও উদ্ভিদও হচ্ছে সেই স্বাদু পানিতে যারা বাস করে তাদের থেকে কিন্তু একদমই আলাদা। তো সমুদ্রের পরিবেশে যে উদ্ভিদগুলো থাকে সেই উদ্ভিদগুলো হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন ল্যামিনারিয়া, সার্গাসাম। সমুদ্রের মধ্যে কিছু ঘাস রয়েছে, এটা হচ্ছে জস্টেরা এবং হচ্ছে হ্যালোডিওল ইত্যাদি। তো সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। হ্যাঁ, এবং সমুদ্রের নোনা পানির মাছের মধ্যে প্রধান কি হলো? রূপচাঁদা, লইট্টা, লাক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ। এগুলো হচ্ছে সমুদ্রের নোনা পানির মাছ। এখন আসো যে জলাভূমি। হ্যাঁ, জলাভূমি কোনগুলো? কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় একদম জলমগ্ন থাকে আর বাকি সময় শুষ্ক থাকে, এদেরকে বলে জলাভূমি। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন বাংলাদেশে যেমন আছে হাওর, বাওর এ ধরনের জলাভূমি। এ ধরনের জলাভূমি স্বাদু পানির মতো হতে পারে, যেমন রাতারগুল, হাকালুকি হাওর এ ধরনের জলাভূমি। আবার নোনা পানির জলাভূমিও হতে পারে, কোনগুলো? যেমন সুন্দরবন। পানির গভীরতার সাথে সাথে এখানে জীববৈচিত্র্য পরিবর্তন হয় এবং বিশেষ উদ্ভিদগুলো হলো কলমি, হেলেঞ্চা, হিজল, করচ, বরুণ ইত্যাদি। এবং প্রাণী হলো মাছ, সাপ, ব্যাঙ এবং জলচর পাখি দেখা যায়। তো এখন আসো জীবের অভিযোজন। এই যে এত পরিবেশের ভিন্নতা, এখানে এইসব বিভিন্ন বিভিন্ন জায়গায় কিভাবে জীবরা তাদেরকে মানিয়ে নিচ্ছে বা খাপ খাইয়ে নিচ্ছে। অভিযোজন হলো যে নির্দিষ্ট যে স্থান বা তারা যে বসবাস করে পরিবেশ, সেখানে কিভাবে নিজেদের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াই হলো অভিযোজন। হ্যাঁ, তো আচ্ছা আসলে প্রাণীদের মধ্যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ নানাগত পরিবর্তন দেখা যায়, ঠিক উদ্ভিদের মধ্যে এরকম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো তোমাদের এখানেও একটি কাজ আছে যে বিভিন্ন পরিবেশে জীব কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেয়। তো কাজটি হলো দেখো, কৌশল অনুসন্ধান করবে। এর মধ্যে কি কি লাগবে তোমার? কচির পানা লাগবে, মুরগি ও হাঁসের পায়ের চিত্র। তো খেয়াল করবে কচির পানা কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেয়, আর মুরগি ও হাঁসের পা দুইটা কেন দুই রকম। তো তোমার কি কি করতে হবে? এর মধ্যে তোমার যা যা তোমার করতে হবে, কি করতে হবে? একে, কচুরি পানা যে কচুরিপানা এক ধরনের জলজ উদ্ভিদ, এরা পানিতেই ভেসে থাকে। কচুরিপানা ভালো করে পর্যবেক্ষণ করি। তুমি একটা কচুরিপানা হাতে নিয়ে দেখলে কি বুঝবে? দেখো যে আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি এদের কাণ্ডে প্রচুর পরিমাণে ফাঁপা অংশ থাকে। কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকার কারণ কি? কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকা সম্পর্কিত ধারণা নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। তুমি যেরকম বুঝবে সেভাবে এটি লিখবে। তো আমি লিখে দেওয়ার চেষ্টা করব। আর দেখো আছে যে বাস্তব আছে বাস্তবে বা ছবিতে মুরগি বা হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে বিভিন্নতা পর্যবেক্ষণ করি।
এই ভিন্নতার কারণ নিচে খালি জায়গায় লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কাজগুলো তোমরা নিজে চিন্তা ভাবনা করে করবে এবং করার আগে তোমরা কি করবে, যে তোমরা চারে কি করবে, কয়েকটি দল গঠন করে উপরের কাজ দুটো নিয়ে আলোচনা করবে। আগে দল গঠন করবে যে কার মনে কি আসে এই প্রশ্ন সম্পর্কে। তারপরে 5-এ আছে শ্রেণীতে দলের কাজ উপস্থাপন করি। উপস্থাপনের পর সহপাঠী ও শিক্ষকদের মতামতের আলোকে কাজের সংশোধন প্রয়োজন হলে তা লিখে রাখি। হ্যাঁ, এটার দলীয় কাজ, কে কি লিখবে, এক এক দল শিক্ষকের সহায়তায় যা উপস্থাপন করবে এবং সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করে নিবে। তো আমি এটি তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তরটা কি হবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে জীবের অভিযোজনে যে কচুরিপানা, মুরগির পা আর হাঁসের পার কি বৈশিষ্ট্য, তারা বেঁচে থাকার জন্য কেন হচ্ছে কচুরিপানার মধ্যে ফাঁপা থাকে। দেখো কচুরিপানার কাণ্ডে কি থাকে, একটা বায়োকুঠুরি থাকে। কেন থাকে জানো? যা উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। এই বায়োকুঠুরি ফাঁপার কারণে এই কচুরিপানাটা কিন্তু পানির উপরে ভেসে থাকে। আর এই যে মুরগির পা দেখতে কেমন? লম্বা, শক্ত ও ধারালো নখযুক্ত হয়। কেন হয় জানো? কারণ মুরগি মাটি খুঁড়ে খাবার বের করতে সুবিধা হয়। আর এখানে আসে হাঁসের পা কেমন থাকে? পাতার মতো পর্দাযুক্ত, সবগুলো একসাথে লাগানো এরকম। তো কেন এরকম থাকে তাদের? কারণ তারা তো পানিতে থাকে, আবার আবার হচ্ছে স্থলেও থাকে। যখন পানিতে থাকে তারা কি করে? পানিতে সাঁতার কাটতে সুবিধা হয় এরকম পা থাকলে। আমরা সারসংক্ষেপে দেখো, এই যে কচুরিপানা, এই যে ফাঁপা জায়গাটা কেমন, এটা হচ্ছে বায়োকুঠুরি। আর দেখো এই যে হাঁসের পা কেমন থাকে? পাতাযুক্ত, আঙুলগুলো লাগানো। আর এই মুরগির পায়ে থাকে এরকম ধারালো ধারালো নখ। তো দেখো এজন্যই বলেছে এই যে ফাঁপা অংশ থাকবে, এটা থাকবে বায়োকুঠুরি। কেমন? এটাকে জলজে ভেসে থাকতে সাহায্য করে। আর হচ্ছে এই যে পাগুলো লম্বা, শক্ত, এগুলো মাটি খুঁড়ে খাবার বের করতে পারে। এবং যে হাঁসের পা থাকে পর্দা বিশিষ্ট, এটা পানিতে সাঁতার কাটতে সাহায্য করে। এর অভিযোজন সম্পর্কে আমরা আরো কিছু জেনে নিই। কোনো জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে, সেই পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের গঠন এবং শরীরবৃত্ত কাজে যে পরিবর্তন ঘটায়, একে কি বলে জানো? অভিযোজন বলে। তো মূলত কি বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবের এই পরিবর্তন ঘটে থাকে। আর তাহলে তারা স্থলজ পরিবেশে কিভাবে তারা অভিযোজন করে? স্থল আবাসের মধ্যে প্রধান হলো কোনটা? বনজ পরিবেশ। এখানে প্রচুর পরিমাণে বৃক্ষজাতীয় উদ্ভিদ জন্মে। এদের কাণ্ড শক্ত এবং মোটা এবং কি শাখা প্রশাখা যুক্ত, এবং তাদের মূলও মোটা, শক্ত এবং বিস্তৃত শাখা প্রশাখা যুক্ত। ফলে কি হয়? এদের কাণ্ড দৃঢ়ভাবে মাটিকে কি করে? শক্তভাবে আটকে রাখে। এজন্য শীতকালে বাতাস যতই শুষ্ক থাক, যেমন উদ্ভিদের পাতায় কিন্তু মাধ্যমে পানি বের হওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কি থাকে? বেশি থাকে। এতে কিন্তু উদ্ভিদ কি হয়? পানি শূন্য হয়ে মৃত্যু হতে পারে। এরকম বিপদ থেকে রক্ষা পেতে যে কোনো উদ্ভিদ শীতকালে পাতা ঝরিয়ে ফেলে। দেখতে পাচ্ছি এই যে একটা পাখির ঠোঁট, দেখেছো পাখির ঠোঁটটা কি রকম? তারপর হচ্ছে এই যে কোনো একটা প্রাণীর নখ কেমন থাকে? অবশ্যই এগুলো প্রয়োজনীয়, তাদের নিজেদের বেঁচে থাকার জন্য এগুলো প্রয়োজন। তারপর হচ্ছে বাঘের দাঁতগুলো কিন্তু স্বাভাবিক দাঁতের মতো নয়, কত তীক্ষ্ণ দাঁতগুলো, তাই না? এগুলোই প্রাণীর অভিযোজনে প্রয়োজন হয়। এই যে বনজ পরিবেশে প্রাণীদের শ্বাস নিতে হয়, এই শ্বাসকার্য পরিচালনার জন্য তাদের ফুসফুস কি হতে হয়? শক্তিশালী হতে হয়। তাহলে দ্রুত ও দীর্ঘ পথ চলার জন্য তাদের পা অনেক শক্তিশালী হতে হয়। কারণ বনের পশুরা কি করে? শিকার করে, তারপর মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, এর জন্য তাদের নখ ও দাঁত ধারালো হতে হয়। তো বনজ পরিবেশে অন্যতম প্রাণী হলো কি? পাখি। এই পাখিগুলোকে আকাশে হলে বেশিরভাগই তারা আকাশে উড়ে বেড়ায়। এদের ডানা আছে, তারপর হাড়ের মজ্জা কম থাকায় দেহ কি হয় তাদের? হালকা। আবার আবার দেহে কি থাকে? বায়ুভর্তি থলিও থাকে, যা উঠতে সহায়তা করে। এই লাইনগুলোতে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে, যে কেন পাখি আকাশে বেশি উঠতে পারে, কি কারণে এমন। তারপর হচ্ছে বরজ পরিবেশে কিভাবে তারা খাপ খাইয়ে চলতে পারে, এরকম। তো পাখির শিকারে যেমন ঈগল শিকার ধরার জন্য তীক্ষ্ণ নখ, দৃষ্টিশক্তি বা ধারালো বড়শির মতো বাঁকানো ঠোঁট
এবং নখযুক্ত পা এবং শক্তিশালী ডানা আছে। তো এরকম আরও কিছু প্রাণী আছে যেমন গিরগিটি, প্রজাপতি, ওরাও আত্মরক্ষার জন্য পরিবেশে বিভিন্ন বর্ণ ধারণ করতে পারে। তার মানে কি বুঝলে, যে গিরগিটি এবং প্রজাপতি কি করে, তাদের বিভিন্ন বর্ণ ধারণ করতে পারে, এরা রং বদলাতে পারে। তারপরে আসো এই যে মরুজ পরিবেশে কি হয়, বৃষ্টিপাত ও যে শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে উদ্ভিদগুলো যেমন ছোট ছোট ঝোপঝাড়ের মতো হয়। এই যে এরকম দেখেছো, এবার এরকম হয়, ছোট ছোট ঝোপঝাড়ের মতো হয়। এগুলো কি করে, পানি জমা করার জন্য পাতা কাণ্ড মোটা এবং চ্যাপ্টা এবং রসালো হয়। এই যে দেখতে পাচ্ছ উদ্ভিদটা, এটা কিন্তু দেখতে এমন মনে হলে কি হবে, এরা কিন্তু পানি জমা করে রাখতে পারে। এবং এরা আত্মরক্ষার জন্য কি করে জানো, এই যে এদের পাতাগুলো কি হয়, মানে কাঁটায় পরিণত হয়, কাঁটা কাঁটা যুক্ত হয়, যাতে এটাই ওদের অভিযোজন বা আত্মরক্ষার জন্য প্রয়োজন। যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা ক্যাকটাস বা খেজুর গাছও কিন্তু কাঁটাযুক্ত, যারা দেখেছো তারা বুঝবে। আবার দেখো, মরুজ পরিবেশের প্রাণীদের কি শরীরে পানি এবং খাদ্য তারা কি করে সঞ্চয় করে রাখতে পারে। যেমন যে ছবিতে দেখতে পাচ্ছ উট, এই উট কিন্তু খাদ্য সঞ্চয় করে পানি সঞ্চয় করে রাখতে পারে, এই জন্য তারা দূর দূরান্ত পথ পাড়ি দিতে পারে। তো সূর্যোদয় থেকে বাঁচার জন্য ছোট ছোট প্রাণীরা কি করে, মাটির গর্তে বসবাস করে। তারপর স্থল পরিবেশে যারা থাকে, তাদের মধ্যে যারা মেরু অঞ্চলে বসবাস করে, তাদের শরীর কিন্তু দেখো পুরোটা একদম বরফে ঢাকা থাকে। কি করে তারা, কি করে, বরফে ঢাকা থাকে। মেরু অঞ্চলটা পুরোটাই বরফে ঢাকা থাকে। তো এসব পরিবেশে কিন্তু উদ্ভিদ খুব কম জন্মে, কারণ ওখানে কি থাকে, তীব্র ঠান্ডা সহ্য করতে হয়। তারপর ওই ধরনের প্রাণীর আবার কিন্তু বৈশিষ্ট্য আছে, ওরা তীব্র ঠান্ডায় গরম থাকার জন্য কি করে, চামড়ার নিচে পুরো চর্বির স্তর থাকে। এই যে প্রাণীটি দেখতে পাচ্ছ ছবিতে, এই প্রাণীটির চামড়ার নিচে কিন্তু অনেক ভারী চর্বির স্তর আছে। এদের অধিকাংশ কি বরফের মতো সাদা লোমযুক্ত হওয়ায় সহজেই লুকিয়ে থেকে আত্মরক্ষা ও শিকার করতে পারে। যেমন বরফও সাদা, ওরা ওইসব প্রাণী দেখতেও সাদা, এই জন্য কি করে, ওরা দ্রুত শিকারও করতে পারে। এদের লম্বা, বাঁকানো এবং শক্তিশালী পা বরফে চলার জন্য অভিযোজিত হয়। তারপরে এই বরফ যে এত ঠান্ডা, তাহলে ওরা এই বরফের মধ্যে হাঁটে কিভাবে, কারণ তাদের লম্বা এবং বাঁকানো ও শক্তিশালী পা আছে, যেটা বরফে চলার জন্য উপযোগী। পরিবেশে যে পানির একটা ঢেউ আছে, এই পানির ঢেউয়ের সাথে তারা কিভাবে খাপ খাওয়াবে, কারণ এই সমস্ত উদ্ভিদের দেহ কি হয়, নরম হয় এবং মূল সংক্ষিপ্ত হয়। তো ভেসে থাকার জন্য এদের প্রচুর কি থাকে, বায়ুকুঠুরি থাকে, সেই কচুরিপানার মতো। হ্যাঁ, এবং ওরা কি করে, ওরা হচ্ছে অঙ্গজ বংশ বৃদ্ধি করে। ঠিক আছে, যেমন লতা থেকে আবার হচ্ছে, যেমন বিভিন্ন লতার থেকে আবার কি হয়, শিকড় গজায়। তো পানির ঢেউর সাথে খাপ খাওয়ানোর জন্য মাছের দেহ কিন্তু মধ্যভাগ কি থাকে, চ্যাপ্টা থাকে, মাথায় ও লেজের দিক কি থাকে, সরু হয়, যাতে তারা ঢেউয়ের সাথে খাপ খাওয়াতে পারে। তো এই যে পানিতে ভেসে থাকা এবং চলাচলের জন্য এদের দেহ কি থাকে, বায়ুকুঠির বা পটকা থাকে। তো পাখনা আর লেজ দিয়ে মাছ কি করে, সাঁতার কাটতে সাহায্য করে। ফুলকা দিয়ে আবার অক্সিজেন গ্রহণ করে তারা শ্বাসকার্য চালায়। আমি এটা চিন্তা করছি যে মাছ কিভাবে তাহলে পানির মধ্যে কিভাবে অক্সিজেন নেয়। এখন ছেলেটি বলছে, কারণ মাছের তো ফুলকার সাহায্যে পানিতে কি করে, অক্সিজেন নেয়। তো জলজ পরিবেশের সবচেয়ে বিস্তীর্ণ অঞ্চল হলো সামুদ্রিক পরিবেশ। যেমন এই পরিবেশে পানি থাকে খুবই লবণাক্ত এবং পানির প্রবল চাপ থাকে, আর এটা মোকাবেলা করার জন্য অভিযোজন দরকার। এজন্য ওখানে কি থাকে, বিভিন্ন ভাসমান শৈবাল ওই পরিবেশের কি প্রধান উদ্ভিদ। সমুদ্রে পরিবেশের প্রধান উদ্ভিদ হলো ভাসমান শৈবাল। সামুদ্রিক মাছের মাথা ও লেজের দিক শুরু হয় এবং মধ্যভাগ কি হয়, চওড়া হয়। তো পাখনা ও লেজ দিয়ে তারা সাঁতার কাটে। তো মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে দীর্ঘ ফুসফুসওয়ালা প্রাণী হচ্ছে ওরা দীর্ঘ ফুসফুসওয়ালা প্রাণী থাকে ওরা, এবং যেখানে বাতাস জমা করে রাখে। তারা শিকার ও আত্মরক্ষার জন্য তারা আলো, রং ও বিষাক্ত তরল পদার্থ ব্যবহার করতে পারে। তো এরকম এখন জলাভূমির মধ্যে উদ্ভিদ যে আছে, প্রাণী উদ্ভিদের মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য থাকে। তো উদ্ভিদগুলো থাকে কেমন, পাতলা এবং প্রশস্ত, মূল জলজ উদ্ভিদের চেয়ে শক্তিশালী। তো তারাও শ্বাসকার্য পরিচালনা করার জন্য তাদের শ্বাসমূল বের হয়। কি হয়, শ্বাসমূল। যেমন জলাভূমি যখন পানিতে একদম পূর্ণ থাকে, তখন সেখানে জলজ উদ্ভিদ প্রাণীর মধ্যে প্রাণী কি করে, অধিক দেখা যায়। পানি কমে গেলে তখন প্রাণীও কমে যায় এবং কাদার মধ্যে তারা কি করে, লুকিয়ে আত্মরক্ষা করে।
যে সুন্দরী গাছের মূলগুলো তাহলে মাটির উপরে কেন উঠে আসে? এখন এর উত্তর কি হবে? সুন্দরবনের মাটি লবণাক্ত এবং কি ভিজা থাকে, এজন্য সুন্দরবনের সুন্দরী গাছগুলো শ্বাসকার্য চালাতে প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারে না। হ্যাঁ, এজন্য কিছু শাখামূল মাটির উপরে উঠে আসে এবং এবং এগুলাকে কি বলে? শ্বাসমূল বলে। হ্যাঁ, শ্বাসমূলে অনেক ছিদ্র থাকে যার মাধ্যমে সুন্দরী গাছ বায়ু থেকে শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন শোষণ করতে পারে। তো এখানেও তোমাদের একটি কাজ আছে। কাজটি হলো জীবের অবস্থান ও অভিযোজনগত বৈশিষ্ট্য খুঁজে বের করো। এই যে তখন পড়লাম, এত বৈশিষ্ট্য পড়লাম, সেগুলো তোমরা এখন এখানে লিখতে হবে। তো তোমাদের কাজটা কি? যে নিচের ছকে কিছু উদ্ভিদ ও প্রাণীর নাম দেওয়া আছে, এরা কোন পরিবেশে বাস করে এবং এদের কোন কোন বৈশিষ্ট্য ও উক্ত পরিবেশে টিকে থাকতে সহায়তা করে তা নিচের ছকে লেখো। তো কয়েকজন সহপাঠীর সাথে ছকটি মিলিয়ে নিই এবং আলোচনা করি এবং প্রয়োজনীয় শিক্ষকের সহায়তা নেই। তার মানে এই ছকটি তোমরা নিজে নিজে করবে এবং তারপর স্টুডেন্ট তোমাদের বন্ধুদের সহায়তা নেবে, তারপর টিচারের সহায়তা নেবে। তো শিক্ষার্থী বন্ধুগণ, এখানে কি কি আছে একটু দেখে নেই। বাসস্থান আর হচ্ছে অভিযোজনগত বৈশিষ্ট্য। তো প্রথমে আছে সুন্দরী গাছ। হ্যাঁ, জীবের অবস্থান এবং অভিযোজন। সুন্দরী গাছের বাসস্থান কোথায়? এটা হচ্ছে তোমরা এখানে এরকম ঘরে লিখবে। আর এই সুন্দরী গাছ বেঁচে থাকতে তার কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য আছে, ঠিক কীভাবে শাপলা, বাজ পাখি এরা কোথায় বসবাস করে এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি। শ্বেত ভাল্লুক, ফণী মনসা এগুলো কোথায়কার জীব এবং প্রাণী এবং তাদের অভিযোজনগত বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্যের কারণে তারা খাপ খাইয়ে নিতে পারে পরিবেশের সাথে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এই ছকটিও তোমাদের জন্য আমি পড়ে রেখেছি। শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই দেখো সুন্দরী গাছ। সুন্দরী গাছের বাসস্থান কোথায়? জলাভূমি অথবা লবণাক্ত মাটি। তো অভিযোজনগত বৈশিষ্ট্য কি? এতে শ্বাসমূল থাকে, মাটির উপর উঠে বায়ু থেকে অক্সিজেন নেয়। শাপলা, শাপলা হলো স্বাদু পানি। স্বাদু পানির হচ্ছে এদের অবস্থান, পুকুরে বা বিলে এগুলো জন্মে। এটা কি থাকে? শাপলার বায়ুকুঠিরি থাকে, ফলে পানিতে ভাসে, কাণ্ড নরম এবং পাতা চওড়া। বাজ পাখি, বাজ পাখি স্থলজ এবং বনেও বসবাস করে। তো এদের থাকে কি? শক্তিশালী ডানা, শিকার ধরতে সাহায্য করে এবং কি থাকে? তীক্ষ্ণ নখর থাকে এবং বাঁকানো ধারালো ঠোঁট থাকে। শ্বেত ভাল্লুক, শ্বেত ভাল্লুক হচ্ছে মেরু অঞ্চলে। তারা পুরু চর্বির স্তর, সাদা লোম, শক্ত পা, যেমন ঠান্ডায় বাঁচতে ওর বরফে চলতে সাহায্য করে। তারপর হচ্ছে ফণী মনসা বা ক্যাকটাস। হ্যাঁ, এটাও আসতে পারে, ক্যাকটাসই কিন্তু ফণী মনসাই কিন্তু ক্যাকটাস। এর বাসস্থান হচ্ছে মরুভূমিতে। তো এই যে এর পাতা হচ্ছে কাঁটাযুক্ত বা কাণ্ড মোটা এবং রসালো। এরা পানি সঞ্চয় ও রোদ থেকে রক্ষা পায়। তো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম এই ছকটি 9 পৃষ্ঠা পর্যন্ত একদম সব ডিটেলস পড়ে দিয়েছি। তারপরে কিন্তু আছে অনুশীলনী। দেখো, অনুশীলনীতে তোমাদের টিকচিহ্ন আছে, শূন্যস্থান আছে, সংক্ষিপ্ত প্রশ্ন 3টি এবং বড় প্রশ্ন 3টি আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমি আজকের ভিডিওতে আর দিলাম না এগুলো, কারণ ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যায় আর একসাথে এত কিছু মনে রাখতে পারবে না। তাই আমি নেক্সট ক্লাসের দিকে খেয়াল রাখো, বিজ্ঞান ক্লাসে। নেক্সট ক্লাসে আমি তোমাদের অনুশীলনীগুলো দিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমাদের মোবাইলে চলে আসবে। আল্লাহ হাফেজ।